বিজিবি জনতার কঠোর অবস্থানে পিছু হটেছে বিএসএফ। কাঁটা তারের বেড়া দিতে পারেনি কয়েকটি সীমান্তে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাতিল হবে অসম চুক্তি। আমরা অলরেডি একটা চিঠি দিব যে আমাদের অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া হয়। একসঙ্গে সংসদ ও স্থানীয় নির্বাচন বাস্তবসম্মত নয়, বললেন কমিশনার সানাউল্লাহ। বিচার, সংস্কার ও নির্বাচন সবই গুরুত্বপূর্ণ, মত বিশিষ্টজনদের। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা এন্ডোর্সড হতে হবে। বিচার, ইলেকশন, সংস্কার সেগুলো সমস্তই একটা কন্টিনিউইং প্রসেস এবং সেটা একসাথে হতে তো কোনো বাধা নেই। চাংখারপুলে ছাত্র জনতার উপর গুলি করা এপিবিএন সদস্য সুজনকে ট্রাইব্যুনালে হাজির। আবু সাইদ হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি রবিউলের বাড়িতে এলাহি কারবার। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় হত্যা চেষ্টা মামলা, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা। একজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ। নাজমুল শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়েছেন লিটন দাস, রাখা হয়েছে 4 পেসার ও 3 স্পিনার। এবার লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে দাবানল, মৃতের সংখ্যা বেড়ে 16। ঘর ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে আরো 1.5 লাখ মানুষকে। সমঝোতা উপেক্ষা করে বাংলাদেশকে না জানিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল ভারত, এই অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে 5 জেলার 7টি স্থানে বিজিবি ও সাধারণ মানুষের কঠোর অবস্থানে বর্তমানে ওই কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে দুদেশের ডিজি পর্যায়ে বৈঠক হবে ফেব্রুয়ারিতে। তলব করা হবে ভারতীয় হাইকমিশনারকেও। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, বাংলাদেশের সাথে 4156 কিলোমিটার সীমান্ত ভারতের এবং সেখানকার 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে দেশটি, যা প্রায় 3271 কিলোমিটার এলাকার সমান। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী প্রশাসনকে না জানিয়েই 5 জেলায় বেড়া দিচ্ছিল ভারতীয় কর্তৃপক্ষ। সমঝোতা চুক্তি অনুযায়ী নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের মধ্যে উন্নয়ন কাজ করতে প্রতিবেশী দেশকে অবগত করতে হয়, যা নয়াদিল্লি করেনি। উপদেষ্টা জানিয়েছেন, 2010 থেকে 2023 সাল পর্যন্ত সীমান্তে ভারতকে অসম সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকার, আর সেই অসম চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে। বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবে, এই জায়গায় এটা করতে পারবে। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, জাতীয় নির্বাচন ইসির মূল ভাবনা, এই নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করাই ঠিক হবে না। এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 নিয়ে কথা বলেন তিনি। জানান, এই আইন কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেওয়া হবে। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ঠেকাতে বিশেষ এলাকার বিশেষ ফর্ম করা হয়েছে। দীর্ঘসূত্রিতা দূর করে ফর্মের ব্যবহার সহজ করতে ব্যবস্থা নেবে কমিশন। আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ভাবছেন। আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আরো একটা রিফর্ম ইনিশিয়েটিভ অনগোয়িং আছে। এই রিফর্ম ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে, সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্ধন সাধনের ব্যাপার আছে। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটিকেই গুরুত্বপূর্ণ বলছেন বিশিষ্টজনেরা। তাদের মতে বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান, তবে দৃশ্যমান অগ্রগতির জন্য সরকারের কাজ করা দরকার। এর পাশাপাশি চলতে পারে নির্বাচনের প্রক্রিয়াও, কারণ দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকারই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেবে। ছাত্র জনতার দাবি বুলেটের আঘাতে বন্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। তাতে পিছপা না হয়ে রাজপথে গড়ে উঠেছে প্রতিরোধ, যাতে প্রাণ দিয়েছেন হাজারো মানুষ।
অন্তর্বর্তী সরকার গঠনের পর শিক্ষার্থী সহ বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের। সময়ের সাথে সাথে ভোটের জন্য চাপ বাড়াতে থাকে রাজনৈতিক দলগুলো। প্রশ্ন হচ্ছে কোনটা বেশি জরুরি? এই তিনটি বিষয়ের কোনোটি কম গুরুত্বপূর্ণ নয়। সংস্কারও গুরুত্বপূর্ণ, বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে বলবো যে নির্বাচন সেটাও অতি গুরুত্বপূর্ণ। আইনজ্ঞরা বলছেন বিচার প্রক্রিয়া কিছুটা ধীর গতির। বেশি তাড়াহুড়া করতে গেলে প্রশ্নবিদ্ধ হতে পারে বিচারের উদ্দেশ্য। একটা নির্দিষ্ট সময় ধরে বিচার শেষ করবে বললে সেটা ফেয়ারনেস অফ দ্য ট্রায়ালের একটা প্রশ্ন এসে দাঁড়ায়। ট্রায়ালের পরে যারা আসামি থাকবেন, যারা কনভিক্ট যদি হন কেউ, তো সেক্ষেত্রে তাদের অ্যাপিলের বিধান আছে, সেটারও একটা শেষ হওয়ার সময় আছে, তারপরে তার উপর রিভিউ আছে, তো সেটা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারের যে খুব লম্বা সময় লেগেছিল তা কিন্তু নয়। এই একই ধরনের বিচার কিন্তু এবার হওয়ার কথা। বিচারের প্রথম ধাপটা অতিক্রম করতে পারলেই আমি মনে করি একটা বিরাট অর্জন হবে। এই বিশ্লেষকরা বলছেন 53 বছরের জঞ্জালময় রাষ্ট্র ব্যবস্থা এক ঘোষণায় পরিষ্কার করা সম্ভব নয়। ফলে কিছু দায়িত্ব নির্বাচিত সরকারকে দিতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এন্ডোর্সড হতে হবে, মানে তারা সমর্থন করে এটাকে আইনের আকার দেবেন। সেক্ষেত্রে নির্বাচনের গুরুত্বটা কিন্তু অপরিসীম। তবে আমলাতন্ত্র, পুলিশ এবং নির্বাচন কমিশন এগুলোর সংস্কার না হলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করাও কিন্তু সম্ভব হবে না। জনগণ তার নির্বাচনের প্রতিনিধি দেখতে চায়, এটা সবসময় মানুষের মনের এই আকাঙ্ক্ষাটা থাকে। নির্বাচন থেকে থাকবে সেটাও কোনো আকাঙ্ক্ষিত বিষয় না। সুতরাং বিচার, ইলেকশন, সংস্কার সেগুলো সমস্তই একটা কন্টিনিউইং প্রসেস এবং সেটা একসাথে হতে তো কোনো বাধা নেই। ভবিষ্যৎ বাংলাদেশে সংস্কারের স্থায়িত্বের জন্যই রাজনৈতিক ঐক্যমত দরকার। না হলে অধরাই থাকতে পারে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর উপরে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আর বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে ওই ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন। শুক্রবার রাতে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। এদিকে হামলার শিকার ব্যবসায়ী দীপুর অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে তাদের উপরে হামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ইতোমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সড়কের পাশে মাথায় হেলমেট ও মুখোশ পরে চাপাতি হাতে একদল যুবক এলো পাতারি দুজনকে কোপায়। অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটি যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। নিউ মার্কেট থানার ওসি জানিয়েছেন, দুই ব্যবসায়ীর উপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের এই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আর ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অপরাধীদের গ্রেফতারে কাজ চলছে। আমরা পুরো বিষয়গুলো দেখছি। আমাদের কাছে তো আমরা যে পুলিশের যে গোয়েন্দা তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। তা তথ্যের উপরে নির্ভর করে আমাদের সমস্ত জায়গায় আমরা সেটার ব্যবস্থাপনা নিই। তা সেক্ষেত্রে যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। এই ঘটনায় মার্কেট পরিদর্শনে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীও আছেন সেখানে, আমরা আপডেট জানবো ঐশীর কাছ থেকে। ঐশী, উপদেষ্টার পরিদর্শন সহ সেখানকার যে অবস্থা দেখছেন আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, কিছুক্ষণ আগেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে এসেছিলেন। তিনি আশ্বস্ত করেছেন এখানকার ব্যবসায়ীদের কোনো রকম আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা গেছে এবং বাকি যারা জড়িত ছিল এই হামলার সঙ্গে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যেমনটি তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে এই হামলার সঙ্গে এই
মার্কেটের আধিপত্য বিস্তারের একটি সংযোগের কথা জানা গেছে। বিশেষ করে চাঁদাবাজির একটি সংযোগ জানা গেছে। চাঁদাবাজির জেরেই আসলে এই হামলা, তেমনটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই হামলার ঘটনায়, এবং আরও একজন যিনি ছিলেন দীপু, যিনি আহত হয়েছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে এই হামলার সঙ্গে প্রকৃতপক্ষে কারা কারা জড়িত প্রত্যেকের নাম উল্লেখ করতে আসলে আতঙ্কিত হচ্ছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং সেই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে শনিবারেও কিন্তু মানববন্ধন হয়েছে, এখানে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারের অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। তারা বলছেন যে যেহেতু উপদেষ্টা এসেছেন, তিনি একজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন, সেই সঙ্গে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তাহীনতার কোনো কারণ এখানে আর সংঘটিত হবে না এবং এই সঙ্গে নিরাপত্তা দেওয়া হবে। সেজন্য আপাতত তারা আশ্বস্ত হয়েছেন এবং যে যার কাজে ফিরে গেছেন। তবে যেমনটি তারা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা আবারও যদি ঘটে তাহলে আরও কঠোর অবস্থানে তারা যাবেন এবং সেই সঙ্গে তারা বলছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, চাঁদাবাজি বন্ধেরও আহ্বান জানিয়েছেন। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ঐশী। রাজধানীর চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও 7 জন হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 23 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয়। 1 জানুয়ারি সুজনকে গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার ঘটনায় বলা হয়েছে কনস্টেবল সুজন ঠান্ডা মাথায় 5 আগস্ট সকালে চাংখারপুলে ছাত্র জনতার উপরে গুলি চালায়। এ সময় তাকে উৎফুল্ল দেখা গেছে এবং ট্রাইব্যুনালে অভিযোগেও এসব বিষয়ে প্রসিকিউশন টিম তুলে ধরেন। আর ওই দিনের ঘটনার ফুটেজ দেখে আরও কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে আর তাদের গ্রেফতার করার কথা জানিয়েছেন প্রসিকিউটররা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলের বোরহান উদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। সারা দেশের 56,000 বর্গ মাইলে যেখানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। পুলিশে যোগ দেওয়ার আগে দিন পার করতেন অর্থ কষ্টে, আর চাকরিতে প্রবেশের 14 বছরে শুধুমাত্র জমি জমা বেড়েছে প্রায় 10 গুণ। নির্বাচনে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে। বলছি তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়নের কথা, যিনি রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় 11 নম্বর আসামি। পুলিশের খাতায় তিনি পলাতক। লালমনিরহাট কালীগঞ্জের মাছুয়াপাড়া এলাকা প্রত্যন্ত অঞ্চলে হঠাৎই চোখে পড়ে বিলাসবহুল এক বাড়ি, যার মালিক রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়ন। নিজ গ্রামে শুধু এই বাড়িটি নয়, লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন স্থানে 200 শতকেরও বেশি জমির মালিক রবিউল, যেগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা। উনি বিক্রি করছে, তাই নয়ন এসআইয়ের ঘর নিচ্ছে আর কি। জমি আছে 30 শতক। আলমের কাছ থেকে নয়ন এসআই নিছি, তখন এসআই ছিল, আছে মানে 30 শতক। আমার চাচাতো ভাই বিক্রি করছে, মানে ওর বাবা। অথচ 2010 সালে পুলিশে যোগদানের আগ পর্যন্ত অর্থকষ্টেই দিন কাটতো তার পরিবারের। টিনের বাড়ি ও 27 শতক জমি ছিল সম্বল। তাহলে 14 বছরে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন? আপনিও জানেন, আর এটা বলার কোনো অপেক্ষা থাকে না। এইটুক বাড়ি করছি, আর জমি জমা তো লাইন বললেই চলে। অভিযোগ রয়েছে ওসি থাকাকালীন মামলা করতে টাকা নিতেন রবিউল। বিগত রংপুর সিটি নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন 10 লাখ টাকা। ব্যবসায়ীকে মাদক মামলায় চালান করে দেওয়ার ভয় দেখিয়েও টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে 5 লাখ চাইছিল, পরে 3 লাখ, পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবে না। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে। ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে। তো
আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন তাহলে আপনাকে আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব। উনি 10 লক্ষ টাকা চাইছিল। ওসি রবিউলক যে আমরা 1,10,000 টাকা দিছি, সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা, সেটাই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে। গত বছর সাময়িক বরখাস্ত করা হয় রবিউল ইসলাম নয়নকে। এরপর থেকেই পুলিশের খাতায় পলাতক সে। ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি, আপনি জানেন সে এখন পলাতক আছে। রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে, অবশ্যই সেও শাস্তির আওতায় আসবে। রবিউল ইসলাম নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার 11 নম্বর আসামি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মানসিকভাবেও চাঙ্গা। আরও পরীক্ষা নিরীক্ষার পরে ঠিক করা হবে চিকিৎসার পরবর্তী ধাপ, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন দেশের খোঁজখবর নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডন থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের প্রতিবেদন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, এখনও তার আরও পরীক্ষা নিরীক্ষা বাকি, প্রয়োজনে পরিবর্তন আনা হবে চিকিৎসা পদ্ধতিতেও। সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি M.A. মালিক জানান, পরিবারের সদস্যদের কাছে পেয়ে হাসি খুশি সাবেক প্রধানমন্ত্রী। উনি মাশাআল্লাহ সুস্থর দিকে আসছেন। এখন এক্স্যাক্টলি ফ্যাক্টস এন্ড ফিগার যেটা, এটা একমাত্র ডাক্তাররাই বলতে পারবে, তবে আমি মনে করি যে একটা কোয়াইট রিল্যাক্স এবং ভালো আছেন। লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস। তাদের কাছে দেশের খোঁজ খবর নেন খালেদা জিয়া। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে এবার আহ্বান জানালেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেডেনোচ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের মতো অভিযোগে একেবারে কোণঠাসা। আর টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, একই সাথে তিনি ইকোনমিক্স সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া, কিন্তু বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে, যা বিবেচনায় নিয়ে তদন্তে নেমেছে ব্রিটেনের তদন্ত সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা তিনি জানিয়েছেন। বাংলাদেশের 215টি গ্রিন ফ্যাক্টরি কি সত্যি আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কিনা, এই বিষয়ে প্রশ্ন তোলেন প্রেস সচিব। আর অনুষ্ঠানে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়। এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একটি তথ্য ভান্ডার করার কথাও জানানো হয় আয়োজনে। I can tell you from my, on behalf of my government, everyone has the right. We are saying, and time and again, over the last 5 months, that this is the best time to ask questions. This is the best time to hold powerful people to account, to hold the powerful lobby to account.
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা তদন্তে যদি তালিকাভুক্ত দোষীদেরই অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে পুরো তদন্তের দরকার কি? এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সকালে রাজু ভাস্কর্যের সামনে পিলখানা মামলায় কারাবন্দীদের মুক্তি, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়। সেখানেই শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন তিনি। পিলখানার ঘটনায় বিদেশি শক্তির হাত ছিল এমন মন্তব্য করেন মাহিন সরকার। বলেন, কোনো বিদেশি এজেন্সির উপর আস্থা নেই। অন্তর্বর্তী সরকারকেও স্পষ্ট করতে হবে তাদের উপর বিদেশি কোনো চাপ আছে কিনা। এ সময় পরিবারের সদস্যরা 3 দফা দাবি তুলে ধরে একই সাথে আগামী 19 তারিখ বিডিআর সদস্যদের জামিন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়। যারা সেই নির্মমতার শিকার হয়েছিল এখনো যারা কারাবন্দী রয়েছে অবিলম্বে এই জানুয়ারি মাসেই তাদেরকে মুক্তি দিতে হবে। পিলখানার ভিতরে কিভাবে হিন্দি ভাষী মানুষ আসে এটা কি দেশের জনগণ ভুলে গেছে? সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোনো চাপ আছে কিনা। যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন। বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের 3 আত্মসাতের মামলা স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে এই আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ। 2018 সালের 11 নভেম্বর হাইকোর্টে মামলা চলবে আদেশ দিলেও গেল বছর সেটি প্রাথমিকভাবে স্থগিত করেন। 2007 সালের 13 জুন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে 100 বান্ডিল ত্রাণের ঢেউটিন জব্দ করে যৌথ বাহিনী এবং সেদিনই বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা 2 জনকে আসামি করে মামলাও করেন। তদন্ত শেষে 2009 সালের 18 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক। উল্লেখ করা হয়, অধ্যক্ষ SM গজনবী, চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানের নাম। ফাইল করছিলেন, মানে আপিল ফাইল করছিলেন, সেটা লিভ গ্রান্ট করেছে, মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। সীমান্ত স্কয়ারে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে 50 ভরি স্বর্ণসহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। সকালে মিডিয়া ব্রিফিং সেন্টারে এই তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ। জানায়, ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে 159 ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চুরির পর মার্কেটের বাইরে জুয়েলারির দোকানে এসব বিক্রি করা হয়। রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানের চুরির দৃশ্য এটি। শুক্রবার জুমার নামাজের সময় বন্ধ ছিল শোরুম। সে সময় শোরুমের তালা কেটে 159 ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। 8 মিনিটের এই ভিডিও পর্যালোচনা করে 2 জনকে শনাক্ত করে ডিবি পুলিশ। পরে 9 থেকে 12 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে 1 জনকে, পরে আরও 2 জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে, চাদর নাড়াচাড়া করতে থাকে। চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে। তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া 50 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চুরির ঘটনায় 8 থেকে 9 জন জড়িত। তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি, এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে। যে একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে। ডিবি পুলিশ আরও জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত 374 জন ছিনতাইকারীকে তারা গ্রেফতার করেছে। শনাক্ত করে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারব। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবার উপরে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সকালে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে নানা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেন। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিলাসী জীবনযাপনের জন্য ভ্যাট বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার। দ্রুতই মোবাইল ইন্টারনেটের উপরে 3% এবং ব্রডব্যান্ড পরিষেবার উপরে অতিরিক্ত
10% কর মওকুফের দাবি তারা জানিয়েছেন। সেই সাথে রাজস্ব বিভাগকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে ভ্যাট বৃদ্ধির পরিবর্তে ভ্যাট কমানোর নীতি মেনে চলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বলেন এ সময় আগামী সপ্তাহের মধ্যে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার উপর থেকে আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা না হলে এনবিআর ভবনের সামনে অবস্থানের ঘোষণাও দেয়। আমার যেই কাস্টমার 500 টাকা পেমেন্ট করতো তাকে কিন্তু 577 টাকা 50 পয়সা এখন দিতে হবে। যে ধার্যকৃত অতিরিক্ত 10% সেটা যাতে রহিত করা হয়। এনবিআরের আরেকটা নতুন ছাগল কাণ্ড এবং ছাগল কাণ্ডের পরিণতি কিন্তু ভালো হয় না, এটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে। 5টি গাড়ি 12টি ওয়ার্কশপ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ট্রাক স্ট্যান্ডের পাশে একটি ওয়ার্কশপের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তেজগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার। সকালে আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট পৌঁছায় 8টা 10 মিনিটে, পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তেজগাঁ যে ট্রাক স্ট্যান্ডে এখানে এই কভার্ড বেল্টের যে একটা মিলন মেলার কারণে আমরা গাড়ি আর ভিতরে ঢুকতে পারছিলাম না। মসজিদের পাশে রেখেই আমরা আমাদের হোসগুলা সংযোগ করে আমরা আগুনের ঘটনাস্থলে পৌঁছে যাই। 20 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি পড়ে। তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেত, যেহেতু আমাদের এখানে যে ফ্যান বিভিন্ন বিদ্যুতের কেবলগুলা গলে গিয়েছে, তো সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে। বিগত 15 বছরে সশস্ত্র বাহিনী থেকে চাকরি হারানোদের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে প্রতিনিধি দল। দুপুরে 7 সদস্যের প্রতিনিধি দল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিনের সাথে দেখা করে এই স্মারকলিপি জমা দেয় এবং বেরিয়ে এসে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন বিগত সরকারের আমলে শুধু অফিসার লেভেলেই বিভিন্ন কারণে চাকরি হারিয়েছেন কমপক্ষে 500 জন, আর সৈনিক পর্যায়ে তা 1000-এরও বেশি। বলেন রাজনৈতিক কারণ সহ ঠুনকো ইস্যুতে চাকরি থেকে বাদ দেওয়া হয় তাদের। বিষয়গুলো সমাধানের জন্য জাতীয় পর্যায়ের কমিশন গঠনের দাবি তারা জানিয়েছেন। 5 আগস্টের পর থেকে চাকরি ফেরত সহ 3 দফা দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন সশস্ত্র বাহিনীর যে সদস্যরা চাকরি হারিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এটা অতীতে কখনো হয় নাই এইভাবে নিষ্ঠুরভাবে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা 5 আগস্টের পর থেকে বিষয়টা নিয়ে সোচ্চার ছিলাম। 43 দিন আমি লেফটেন্যান্ট কর্নেল মাটিতে শুয়েছিলাম, হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা। এখন সেই সেনাপ্রধান জেনারেল মবিনের বিচার কি সেনাবাহিনী প্রদান করতে পারবেন? বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর সম্ভাব্যতা যাচাইয়ে রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। সকালে হেলিকপ্টার যোগে বগুড়া বিমানবন্দরে তিনি অবতরণ করেন, সাথে ছিলেন বিমান বাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। রানওয়ে পরিদর্শন শেষে বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালু করতে রানওয়ে 6000 ফুট পর্যন্ত সম্প্রসারণ করা দরকার। আর তাহলে 1.5 বছরের মধ্যেই ছোট বিমান ওঠানামার জন্য প্রস্তুত করা হবে এই বিমানবন্দরটিকে। প্রায় 2 যুগ ধরে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে এই বিমানবন্দরটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না, তো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেজন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা এবং তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন কর্মসূচি চলছে। ক্যাম্পাসে আছেন তাজনুর ইসলাম, অপেক্ষা করছেন তিনি। তাজনুর, ভিসির ব্রিফিংয়ে কি বললেন সেটি জানাবেন এবং শিক্ষার্থীরা এই অনশনে কি বলছেন? ভিসি তো সকালবেলাতে যে ব্রিফিংটি করেছেন সেটি মূলত ছিল এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস প্রকল্পের কাজের যে অগ্রগতি কিংবা সবশেষ কী অবস্থা সেই বিষয়ে তিনি এক ধরনের আলোকপাত করেছেন এবং দীর্ঘদিনের যেই দাবি শিক্ষার্থীদের যে এই যে 2য় ক্যাম্পাস যে কাজ চলমান রয়েছে কেরানীগঞ্জে, সেই কাজ যেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিংবা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়
সেই দাবিটি কিন্তু তারা বহুদিন ধরে করে আসেন এবং এর আগে তারা কঠোর কর্মসূচিও পালন করেছেন। আজকে সেটিরই আসলে ধারাবাহিকতা যে নভেম্বরের 12 তারিখের পর আজকে জানুয়ারির 12 তারিখ এবং এই 2 মাস পরে এসে যেহেতু দৃশ্যমান কোনো রকমের অগ্রগতি নেই কোনো মহল থেকে, যার কারণে আজকে এই গণ অনশনের যে কর্মসূচি শিক্ষার্থীরা ঘোষণা করেছেন তারা আজকে একটু কঠোরভাবেই তারা একটি বিষয় বলছেন যে এই যে অনশনে তারা বসেছেন সেটি মূলত শিক্ষার্থীদের স্বার্থে, যেটি কিনা বহুদিন ধরেই বারবার করে বলা হচ্ছিল যে বাংলাদেশের বলা চলে যে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের আসলে কোনো রকমের কোনো আবাসনের ব্যবস্থাই নেই, যেখানে পুরান ঢাকার মতো এরকম জনবহুল একটি এলাকায় কোনো মতো শিক্ষার্থীরা থেকে তাদের যে পড়াশোনার যে নিয়মিত কার্যক্রম সেটি কোনো মতো পরিচালনা করছেন এবং সেখানে কতখানি যে কষ্টসাধ্য ব্যাপার সেটি তারা বারবার করে বলছেন। একই সঙ্গে আরেকটি বিষয় যে প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো রকমের ইতিবাচক সিদ্ধান্ত কিংবা ইতিবাচক কোনো একটা মন্তব্য পেলেই তারা কেবলমাত্র এই অনশনের কর্মসূচি প্রত্যাহার করবেন, কিংবা আরেকটি বিষয় তারা বলছেন যে যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি ব্যবস্থা নিচ্ছেন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সবশেষে আসলে কী ব্যবস্থা নিয়েছেন, একেবারেই খুব সুস্পষ্ট বক্তব্য ছাড়া কিংবা সুস্পষ্ট আশ্বাস ছাড়া কোনোভাবেই তাদের এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না। বৃষ্টি, অনেক ধন্যবাদ তাজনুর। শুনছিলাম আমরা বিস্তারিত। নাজমুল শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসান নেই, জায়গা হয়নি লিটন কুমার দাসের। স্কোয়াডে 4 পেসার তাসকিন, রানা, সাকিব, মোস্তাফিজের সঙ্গে আছেন 3 স্পিনার রিশাদ, নাসুম ও মিরাজ। লিটন বাদ পড়ায় দলে জায়গা হচ্ছে পারভেজ ইমনের। বাকি 8 জন ব্যাটার জাকির আলী অনিক, হৃদয়ে, তানজিদ তামিম, সৌম্য। আলোচনায় থাকলেও 5 পেসার না খেলানোর সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, লিটন দাসের উপর সাদা বলে ভরসা না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসকে রাখা হয়নি। এছাড়া বোলিং নিষিদ্ধ হওয়ায় সাকিবকে শুধু ব্যাটার হিসেবে দলে বিবেচনা করেনি বোর্ড। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম। অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। আবারও আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আরও ভয়ালো রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না 6টি স্থানের আগুন। 24 ঘন্টায় প্যালিসেডেই নতুনভাবে 1000 একর এলাকা পুড়েছে। ঝুঁকিতে আরও অর্ধলক্ষ ঘরবাড়ি স্থাপনা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তার উপর মরার উপর খাড়ার খা। ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে 70 মাইল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। 4 দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা, বরং দাউ দাউ করে 6টি এলাকায় জ্বলছে আগুন। 24 ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও 1000 একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল। ঘন্টায় 70 মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা। কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে 1.5 লাখের বেশি বাসিন্দাকে। আরও 1,66,000 মানুষকে বাড়ি ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12,000-এর উপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও অর্ধলক্ষ। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা। এখনই শেষ হচ্ছে না এই দাবানল। আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা, বাড়তে পারে প্রাণহানিও। প্রত্যাশা এই সংখ্যা 3 অঙ্কে পৌঁছাবে না। ক্যালিফোর্নিয়ার সহায়তা এগিয়ে এসেছে প্রতিবেশী 7 রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার পক্ষে যুদ্ধ করা 2 উত্তর কোরীয় সেনাকে আটক করেছে ইউক্রেন, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক থেকে আহত অবস্থায় বন্দী করা হয়েছে সেনাদের জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নেওয়া হয়েছে। আর প্রশিক্ষণের কথা বলে রাশিয়ায় পাঠানো হয়েছিল আটককৃতরা এমন তথ্য দিয়েছে বলে দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের। কুরস্কে গত বছর ইউক্রেনের দখলকৃত ৩৮০ বর্গমাইলের ৪০% পুনরুদ্ধার করেছিল রাশিয়া। সম্প্রতি আবার অঞ্চলটিতে অভিযান জোরদার করেছে কিয়েভ। এখনও বিশেষ সুবিধা করতে না পারলেও গেল কিছুদিন ধরেই উত্তর কোরীয় কয়েকশো সেনার হতাহতের খবর দাবি করছে ইউক্রেন। এবার প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় সেনাকে জীবিত আটকের কথা জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের বয়স ২০ ও ২৬ বছর। একজন ২০১৬ সালে, অপরজন ২০২১ সালে যোগ দেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে। বন্দীদের নিয়ে আরও তথ্য দিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস SBU। আটক একজনের সাথে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অপরজনের কাছে অন্য নামে রেজিস্ট্রেশন করা রুশ সামরিক বাহিনীর পরিচয়পত্র ছিল। SBU এর দাবি, রাশিয়ায় প্রশিক্ষণের কথা বলে নেওয়া হয়েছিল উত্তর কোরীয় সেনাদের, এমন তথ্য দিয়েছে বন্দীদের একজন। মাত্র ১ সপ্তাহ প্রশিক্ষণ দিয়েই ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে তাদের। ২ উত্তর কোরীয় সেনার একজনকে চলতি বছর জানুয়ারিতে আটক করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের ৮৪তম ট্যাকটিক্যাল গ্রুপ তাদের বন্দী করেছে। এর পরপরই জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আহত সেনাদের ভিডিও প্রকাশ করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে বর্ণনা করেন দায়িত্বরত চিকিৎসক। সেনাদের একজনের চোয়ালে আঘাত এবং অপরজনের পা ভাঙা বলে জানান তিনি। দুজনেই শারীরিকভাবে ফিট, তবে সার্জারি করতে হবে। একজনের দাঁতের চিকিৎসা এবং অপরজনের ভাঙা পায়ের জন্য। পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছে আটকরা। আহত বন্দীদের সাথে আন্তর্জাতিক আইন মেনে আচরণ করা হচ্ছে বলে দাবি SBU এর। জানিয়েছে, রুশ, ইউক্রেনীয় বা ইংরেজি কোনো ভাষায় না জানায় তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সহায়তা নিচ্ছে কিয়েভ। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দাবি, গত অক্টোবরে ১০ থেকে ১২ হাজার উত্তর কোরীয় সেনাকে পাঠানো হয়েছে রাশিয়ায়, যারা রুশ পদাতিক বাহিনীর হয়ে লড়ছে ইউক্রেনের বিরুদ্ধে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।